চলো ক্লাস 10 তোমাদের আজকে আমি তড়িৎ বা ইলেকট্রিসিটিটা একটু পড়িয়ে দিই। তড়িৎ প্রবাহ তড়িতের চ্যাপ্টারটা পড়ে বা ইংরেজিতে বলে ইলেকট্রিসিটি। এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো। এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে তোমরা যেটা পাবা, আমি বলতো বলছি যে সবার প্রথমে তোমরা জানতে হবে আধান কি জিনিস। আধান যাকে আমরা কিউ, ছোট কিউ অক্ষর দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। দুটো একক হয়, একটা সিজিএস এ আমরা বলি, প্রথমে এসআই বলি, এসআই হচ্ছে কুলম, সিজিএস স্ট্যান্ড কুলম, এটা তোমরা জানো। এবং রিলেশন জানো, 1 কুলম 3 × 10⁹ স্ট্যান্ড কুলম। এই রিলেশনটা তোমরা ক্লাস 8 এ শিখেছ। ওকে, আজকে আমরা দেখতে যাচ্ছি যে আহিত কণা কি তোমরা কোনোদিন নাম শুনেছ? আর আহিত কণার নাম হচ্ছে ইলেকট্রন। আহিত কণার নাম হচ্ছে ইলেকট্রন, এবং যার আধান -1.6 × 10⁻⁹ কুলম। খুব সহজ এবং খুব ছোট। আহিত কণার নাম ইলেকট্রন এবং ইহার আধানের মান 1.6 × 10⁻⁹ কুলম। এখন যদি কোনো পদার্থের মধ্যে আমরা বাইরে থেকে ইলেকট্রন দিতে পারি, তাহলে মাথায় রাখতে হবে পদার্থটি ঋণাত্মক আহিত হবে। আর যদি কোনো পদার্থ থেকে আমরা ইলেকট্রন বের করে নিতে পারি, তাহলে সেই পদার্থটা ধনাত্মক আহিত হবে। মানে ঋণাত্মক আধানে আহিত হবে আর ধনাত্মক আধানে আহিত হবে। এবার এটা করবো কিভাবে? করার জন্য নিয়ম হলো একটা, ধরো আমি একটা পদার্থ নিলাম, কাঁচের টুকরা, কাঁচকে আমি কি করলাম, একটা গ্লাসকে আমি কি করলাম, সিল্ক নামক একটা কাপড় দিয়ে এই প্রান্তের মধ্যে ঘষলাম। তাহলে গ্লাস আর সিল্কের মধ্যে একটা ধর্ম হয় যে যখনই গ্লাসকে সিল্ককে ঘষবো, সঙ্গে সঙ্গে গ্লাস থেকে সিল্কে ইলেকট্রন চলে যাবে। ফলে গ্লাসের এই প্রান্তে পজিটিভ আধান আহিত হয়ে যাবে। যেহেতু গ্লাসটা পুকুরের পদার্থ, তাই আধানটা কিন্তু এসে যাবে না, সুতরাং আধানটা কিন্তু এখানেই যাবে। একই রকম সুতরাং আমরা কি করলাম, গ্লাসের টুকরা এই প্রান্তে আমরা একটা আধান সৃষ্টি করলাম। একটা ইলেকট্রন গেলে একটা প্লাস, দুটো ইলেকট্রন গেলে দুটো প্লাস, তিনটে ইলেকট্রন গেলে তিনটা প্লাস, যত ঘষবো তত বেশি ইলেকট্রন যেতে থাকবে এবং তত বেশি প্লাস আধান তৈরি হতে থাকবে। এবং ধরলাম টোটালের মধ্যে কিউ আধান তৈরি হয়ে গেল, প্লাস কিউ। আবার ধরো একটা এবনাইটের দণ্ড আছে, এবনাইটের দণ্ডকে আমি উল দিয়ে ঘষি এই প্রান্তে, তাহলে আবার দেখা যাবে উল থেকে ইলেকট্রন এবনাইটে চলে গেল, যাবে, এটা ধর্ম। ফলে এবনাইটের প্রান্তে কিন্তু নেগেটিভ আধান হবে। একটা গেলে ইলেকট্রন গেলে একটা নেগেটিভ, দুটা গেলে দুটা নেগেটিভ, তিনটা গেলে তিনটা নেগেটিভ। সুতরাং যত বেশি ইলেকট্রন উল থেকে এবনাইটে যাবে, তত বেশি ইলেকট্রন নেগেটিভ আধান এবনাইটের প্রান্তে তৈরি হবে। আবার এবনাইট যেহেতু কুপরিবাহী পদার্থ, এই অর্জিত আধান কিন্তু এদিকে যাবে না, এখানেই আসবে। আমরা বুঝতে পারলাম যে ঘর্ষণ পদ্ধতির সাহায্যে দুটি ভিন্ন পদার্থকে যদি আমি ঘর্ষণ করি, তাহলে দুটি পদার্থের মধ্যে একটি থেকে আরেকটি ইলেকট্রন আদান প্রদান হয়, এবং যে ইলেকট্রন বর্জন করে সে পজিটিভ এবং যে ইলেকট্রন গ্রহণ করে সে নেগেটিভ। এক্ষেত্রে গ্লাস ইলেকট্রন বর্জন করলো, তাই গ্লাসটা পজিটিভ, আর এবনাইট ইলেকট্রনটা গ্রহণ করলো, তাই এবনাইট নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, সো আমরা কি করলাম, আমরা
এরকম দুটি বস্তু নিলাম, একটা বস্তু নাম দিলাম এ, একটা বস্তু নাম দিলাম বি, এবং এটা আমি ঘর্ষণ পদ্ধতির সাহায্যে এর মধ্যে একটা আধান তৈরি করলাম Q1, এর মধ্যে একটা আধান তৈরি করলাম Q2, আধান তৈরি করলাম একটা Q1 একটা Q2, এবং এই দুটি বস্তুর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে R, দুটি বস্তুর কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে R। এবার দেখো, এবার যদি দুটি প্লাস আধান হয়, আমরা ঘষলাম যেটার মধ্যে প্লাস হলো এটার মধ্যে প্লাস হলো, তাহলে কি বলছে, তাহলে একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে। আবার যদি দুটোই মাইনাস হয় তাহলে একে বিকর্ষণ করবে, একে বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয়, অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস, আর এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হবে, তাহলে একে আকর্ষণ করবে, একে আকর্ষণ করবে, বাস একে টানবে, একে টানবে, দুজনই আকর্ষণ হবে। অর্থাৎ যদি দুটার আধানের প্রকৃতি সমান হয়, দুটি প্লাস দুটি মাইনাস বিকর্ষণ, একটা প্লাস একটা মাইনাস, আইদার এ প্লাস এ মাইনাস আর এ প্লাস এ মাইনাস, আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ। এটা হলো আমাদের বলের প্রকৃতি। এবার সেই বলের যে ম্যাগনিটিউড, পরম মান, বলটা কত, অর্থাৎ একে যে আকর্ষণ দিক বা বিকর্ষণ দিক, ওকে আকর্ষণ দিক বা বিকর্ষণ দিক, সেই যে বলের মান মাথা রাখতে হবে, একে যত বল দিবে একে তত বল দিবে। এই যদি একে আকর্ষণ বা বিকর্ষণ 10 হয়, এও একে আকর্ষণ বা বিকর্ষণ 10ই দিবে। অর্থাৎ একে যদি বিকর্ষণ দেয় 10, এও একে বিকর্ষণ দিবে 10। অর্থাৎ এ যদি একে আকর্ষণ দেয় 10, তাহলে এও একে আকর্ষণ দিবে 10। মাথায় রাখতে হবে কি বললাম, আবার শোনো ভালো মতো। এ যদি একে বিকর্ষণ দেয় 10, তাহলে এও একে বিকর্ষণ দিবে 10। এ যদি একে আকর্ষণ দেয় 10, তাহলে এও একে আকর্ষণ দিবে 10। অর্থাৎ আকর্ষণ হোক বা বিকর্ষণ হোক, বলের মান দুটি কিন্তু সবসময় সমান। এবার এই যে বল, তাদের মানটা যেটা হলো আকর্ষণ বা বিকর্ষণ বল, তাদের মধ্যে যে ক্রিয়াশীল বল একে দিচ্ছে একে দিচ্ছে, সেটা প্রপোর্শনাল টু তাদের আধানের গুণফলের সমানুপাতিক, প্রপোর্শনাল টু তাদের আধানের গুণফলের সমানুপাতিক। আর যে দূরত্ব আছে কেন্দ্র দুটির মধ্যে, যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি বাড়ে বলটা কমবে, দূরত্ব যদি কমে বলটা বাড়বে। আর আধানের মান যদি বাড়ে বল বাড়বে, আধানের মান যদি কমে বল কমবে। গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সুতরাং যদি আমি কম্বাইন করি যৌগিক ভেদ Q1 Q2 বাই আর স্কোয়ার, F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, সুতরাং F ইজ ইকুয়াল টু, যদি করি একটা কনস্ট্যান্ট আনতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হবে, তুমি জানো না, এটা শিখেছো অঙ্কে, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই সূত্রটাকে আমরা বলি কুলম্বের সূত্র। এই যে সূত্র, এই সূত্রটাকে আমরা বলি কুলম্বের সূত্র। Q হচ্ছে আধান, Q1 হচ্ছে এই বস্তুর আধান, Q2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আধান, আর হচ্ছে দুটোর মধ্যে ব্যবধান, F প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আছে। এবার তুমি যদি সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশনটা করতে যাও, তাহলে কনস্ট্যান্টটাকে আমরা লিখবো কত, 1। মাথা রাখতে লাগবে। আবার লিখছি, যদি সিজিএস এর ক্যালকুলেশনটা করতে চাও, সিজিএস যদি তোমরা সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশনটা করতে চাও, তাহলে Q1 Q2 এদের ইউনিট লিখবা স্ট্যাট কুলম্ব, এই যে স্ট্যাট কুলম্ব, আর কি লিখবা সেন্টিমিটার, এফ লিখবা কিসে, ডাইনে। তাহলে কনস্ট্যান্টটা কি হবে, কনস্ট্যান্টটাকে মাথা রাখবা, এটা 1 লিখতে হবে। সুতরাং এফ ইজ ইকুয়াল টু 1 ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই হলো আমাদের প্রযুক্ত বল, ইউনিট কি, ডাইন। হয়ে গেল সিজিএস। এবার তুমি চলে আসতে হবে এসআই। তোমাকে যদি এসআই ফর্মুলাটা বানাতে হয়, এসআই সিস্টেমে তুমি যদি করো, তাহলে Q1 Q2টাকে তুমি লিখবা কুলম্বে তুমি লিখবা, আরটাকে তোমাকে মিটারে লিখতে হবে, আর এফটাকে তোমাকে নিউটনে লিখতে হবে। তাহলে কনস্ট্যান্টটা কিন্তু অনেক বড় গেল, 9 × 10⁹। হ্যাঁ, 9 × 10⁹ হয়ে গেল, এবং এক্সপ্রেশনটা হয়ে গেল, দেখো F ইজ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এত নিউটন। 9 × 10⁹ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এত নিউটন। এই হলো আমাদের এসআই, আর এই হলো আমাদের সিজিএস। বাস, এটাকে আমরা বলি কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্রটা তোমরা পড়বে, জানবে, বুঝবে, ঠিক আছে? ওকে।
নেক্সট আমি চলে যাচ্ছি তোমাদের আর একটা টপিক। সেই টপিকটা হলো দেখো আমি কি করলাম, একটা বস্তুকে আধান দিলাম, ইলেকট্রন দিলাম, অথবা একটা বস্তু থেকে ইলেকট্রন বের করলাম। দুটোই কেস হতে পারে, আয়রা ইলেকট্রন দিলাম অথবা ইলেকট্রন বের করলাম। যদি এই বস্তুকে ইলেকট্রন দিই বা বি বস্তু থেকে ইলেকট্রন বের করি তাহলে কি হয়, তাহলে এই বস্তুর মধ্যে একটা প্যারামিটার, একটা রাশি উদ্ভব হয়। একই রকম ভাবে বি বস্তুর মধ্যে একটা প্যারামিটার, একটা রাশি উদ্ভব হয়, তার নাম হচ্ছে বিভব বা ইংরেজিতে বলে পোটেনশিয়াল, পোটেনশিয়াল বা বিভব। ঠিক আছে, অর্থাৎ এই বস্তুকে তুমি যদি ইলেকট্রন দাও তাহলে এর বিভব হবে কি, বিভব ঋণাত্মক, নেগেটিভ বিভব তৈরি হবে। আর বি বস্তু থেকে তুমি যদি ইলেকট্রন বের করো তাদের মধ্যে পজিটিভ বিভব সৃষ্টি হবে। মানে ব্যাপারটা কি, মানে আবার বলছি, আবার তুমি চিন্তা করো, এরা বস্তু এ, এখানে প্রথমে কোনো আধান ছিল না, তাহলে এর বিভব কত, বিভব ইজিক্যাল টু 0। এবার তুমি কি করলে, এর মধ্যে ইলেকট্রন দিচ্ছ, ইলেকট্রন দিলে কি হবে, এর বিভব নেগেটিভ বিভব তৈরি হবে। যত বেশি ইলেকট্রন দিবে তত বেশি নেগেটিভ বিভব তৈরি হবে। ধরে নাও এটা জিরো বিভব, জিরো বিভব হলে, আচ্ছা আরেকটা জিনিস বলি, বিভবকেই আমরা ইংরেজিতে ভি অক্ষরটা প্রকাশ করি, ভি, বিভব মানে ভি। ওকে, বিভব, বিভবকে আমরা ভি অক্ষর দ্বারা, ক্যাপিটাল ভি অক্ষর দ্বারা রিপ্রেজেন্ট করি, বিভব ভি, কারণ বিভবের এককটা হচ্ছে ভোল্ট, তাই জন্য ভি অক্ষর দ্বারা প্রকাশ করি। চলো আবার আমরা স্টাডিতে আসি। তাহলে এই বস্তুকে যখন আমি ইলেকট্রন আধান দিচ্ছি, প্রথমে এই বিভব, এই বস্তুর কোনো আধান নেই, তাই এই বস্তুর বিভব হচ্ছে 0। এই বস্তুর কোনো আধান নেই, এই বস্তুর বিভব হচ্ছে 0 ভোল্ট। এবার আমি এই বস্তুকে ইলেকট্রন দিচ্ছি, ফলে এই বস্তুর বিভব কিন্তু ধীরে 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 নামবে, নামতে নামতে ধরো এই জায়গা চলে আসলো, হ্যাঁ, নিচে নেগেটিভ উপরে পজিটিভ, সুতরাং এই বস্তুর বিভব হচ্ছে -v1 তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই বস্তুর বিভব কত হয়ে গেল, -v1 বা -va বলো, -va, ভি সাফিক্সে এ, মানে এই বস্তুর বিভব নেগেটিভ। কেন নেগেটিভ, ওই যে বললাম ইলেকট্রন দিলে নেগেটিভ বিভব সৃষ্টি হয়, যত বেশি ইলেকট্রন দিবা তত বেশি নেগেটিভ বিভব সৃষ্টি হবে। সুতরাং এই বস্তুর বিভব প্রথমে ছিল 0, যখন কোনো আধান ছিল না, যেহেতু তুমি ইলেকট্রন দিচ্ছ তাই ওই বিভবটা কি হচ্ছে, ধীরে ধীরে কমতে 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 -va থেকে দাঁড়ালো, কারণ তুমি ইলেকট্রন দেওয়া বন্ধ করেছো। আরো ইলেকট্রন দাও আরো নামবে, আরো ইলেকট্রন দাও আরো নামবে। এইভাবে আমাদের প্রসেসটা চলবে। এবার তুমি নাও বি বস্তু, বি বস্তু নাও, ওখান থেকে ইলেকট্রন বের করো। যে ইলেকট্রন বের করছো, ফলে যখন তোমার কোনো আধান নেই তখন বিভব হচ্ছে 0। এবার তুমি কি করছো, ইলেকট্রনটাকে বের করে দিচ্ছ, ইলেকট্রনটাকে বের করে দিচ্ছ, ফলে এই বিভবটা কি হয়, বিভবটা পজিটিভ, মানে 0 থেকে আস্তে আস্তে বাড়বে। 0 থেকে প্রথমে 1 হলো, তারপরে 2 হলো, তারপরে 3 হলো। যত বেশি ইলেকট্রন বের করবা তত এটা ভোল্টেজটা আস্তে আস্তে বি এর বাড়বে, 1 2 3 করতে 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 এর একটা জায়গায় গিয়ে বি এর ভোল্টেজটা দাঁড়াবে। ঠিক আছে, সো আমরা বুঝলাম যে বি বস্তুর বিভবটা যদি ইলেকট্রন বের করছি তাই জন্য বিভবটা 0 থেকে বেড়ে গেল, আর এই বস্তুর মধ্যে যদি ইলেকট্রন দিচ্ছি তাই জন্য এই বিভবটা 0 থেকে কমে গেল। অর্থাৎ এই বি বস্তুর বিভবটা এখানে চলে গেল, এই বস্তুর বিভবটা এখানে চলে আসলো। হ্যাঁ, মানে বি বস্তুর বিভবটা বেশি, এই বস্তুর বিভবটা কম। ঠিক আছে, এই ঘটনাটা আমাদের ঘটলো। কি করে করলাম আমরা, আহিত করে, যে বস্তুর মধ্যে ইলেকট্রন দিলাম, বি বস্তু থেকে ইলেকট্রন বের করলাম, ফলে এই বস্তুর মধ্যে ঋণাত্মক বিভব সৃষ্টি হলো, অর্থাৎ কমে গেল বিভবটা, আর বি বস্তুর মধ্যে ধনাত্মক বিভব সৃষ্টি হলো, অর্থাৎ বেড়ে গেল। চলো এই জিনিসটাকে আমরা আরেকবার দেখে নিই। সুতরাং এটা অনেকটা এরকম, আমি তোমাকে চিন্তা করছি, এই ধরো একটা বস্তু আছে, পাত্র আছে, পাত্রের মধ্যে তুমি যেই জল ঢালছো ওর মধ্যে কি হচ্ছে, জলের উচ্চতা বৃদ্ধি পেল, জলের উচ্চতা বৃদ্ধি পেল। এই বস্তুর মধ্যে জল দিলাম, জলের উচ্চতা বৃদ্ধি পেল। এই আর একটা বস্তু হচ্ছে, তার মধ্যেও জল দিলাম, জলের উচ্চতাটা এটাকেও বৃদ্ধি পেল। এটা হয়ে গেল ধরো H1, এটা হয়ে গেল H2, এটা হয়ে গেল H2। অর্থাৎ এটা ধরে নাও বি বস্তু, এটা ধরে নাও এ বস্তু। এবার বোঝার চেষ্টা করো, আমি জল দিয়ে বোঝালাম, দুটো পাত্র আছে, দুটো পাত্রের মধ্যে কি করলাম আমরা, একটা বস্তুতে বেশি জল দিলাম, আমরা হাইট হয়ে গেল H1, আর একটা বস্তুতে কম জল দিলাম, হাইট হয়ে গেল H2।
যেমন ধরো এরকম করলাম, এই একটা এ বস্তু একটা বি বস্তু, এ বস্তুর বিভবটা কি করলাম ভিবি করলাম, বি বস্তুর বিভবটা কি করলাম ভি এ করলাম। কেন এরকম বিভব সৃষ্টি হলো? কারণ বি বস্তু থেকে ইলেকট্রনটা বের করে নিয়েছি, এ বস্তুর মধ্যে ইলেকট্রনটা দিয়েছি, ফলে এই বস্তুর বিভবটা বি বস্তুর বিভবটা পজিটিভ, এ বস্তুর বিভবটা নেগেটিভ, এরকম একটা তৈরি হলো। ঠিক আছে, এই হলো আমাদের ঘটনা। তা আমরা বুঝলাম যে বি বস্তু এবং এ বস্তুর মধ্যে বিভবের একটা পার্থক্য হলো, এটা হাই ভোল্টেজ, এটা লো ভোল্টেজ, এখান থেকে এখানে একটা পার্থক্য হচ্ছে। যেমন ধরো এখানেও জলের হাইটের পার্থক্য হয়েছে, ফলে তুমি যদি এখানে একটা পাইপ লাগিয়ে দাও, তাহলে কি দেখতে পারবে? জলটা এদিক থেকে এদিকে যাচ্ছে, জলটা এদিক থেকে এদিকে যাচ্ছে, যতক্ষণ না এই জলের প্রবাহটা চলতে থাকবে, যতক্ষণ না এর হাইটটা কমবে, এর হাইটটা বাড়বে, এবং যখন দুজনের হাইট সমান হয়ে যাবে তখন কিন্তু জলের প্রবাহটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে তাই এর ভোল্টেজটা হাই, এই ভোল্টেজটা লো। এবার যদি তুমি একটা তার দিয়ে তুমি এ আর বি বস্তুকে যদি কানেক্ট করে দাও, তাহলে দেখবা একটা তড়িৎ প্রবাহ বি বস্তু থেকে এ বস্তু থেকে যাবে, বি বস্তু থেকে এ বস্তু থেকে তড়িৎ প্রবাহ যাবে। উল্টাভাবে চিন্তা করতে হবে, আসলে এই বস্তুর মধ্যে কি হয়েছিল? এই বস্তুর ঋণাত্মক বিভব, কারণটা কি? এই বস্তুর মধ্যে প্রচুর ইলেকট্রন দিয়েছিলাম, বি বস্তু থেকে ইলেকট্রনটা বের করেছিলাম, তার মানে এখানে ইলেকট্রনটা কি আছে? বেশি আছে, এখানে কি আছে? ইলেকট্রনটা কম আছে, অর্থাৎ এখানে বেশি ইলেকট্রন, এখানে কি হচ্ছে? কম ইলেকট্রন। ফলে আমরা বলবো যে এই বেশি ইলেকট্রন থেকে কম ইলেকট্রনের দিকে ইলেকট্রন দৌড়াবে। তার মানে বুঝতে হবে যে আসলে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে। তার একটা নিয়ম হয়ে গেল, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট উল্টা দিকে যায়, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট উল্টা দিকে যায়। সো এই বস্তুটা কি হয়েছে? নেগেটিভ বিভব, বি বস্তু কি হচ্ছে? পজিটিভ বিভব। তাহলে এই বস্তুর বিভব কম, বি বস্তুর বিভব বেশি। কম বিভব বেশি বিভব, যেই কারেন্ট একটা তার দিয়ে যুক্ত করলাম, সঙ্গে সঙ্গে কি দেখতে পেলাম? সঙ্গে সঙ্গে এটা দেখতে পেলাম, বি বস্তু থেকে এ বস্তু থেকে তড়িৎ প্রবাহ গেল। অর্থাৎ আমার নিয়ম হয়ে গেল, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কি হবে? কারেন্ট যাবে। কারণ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে কি হয়? ইলেকট্রন যায়, এটা নিয়ম হয়ে গেল। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যাবে, কারণটা কি? কারণ এটা হচ্ছে কারণ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে ইলেকট্রন যায়, তার মানে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট উল্টা দিকে যায়। একটা নিয়ম দ্বারা ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্ট উল্টা দিকে যাচ্ছে। তাহলে কি শিখলাম এখন বলতে? যে দুটি পয়েন্টের মধ্যে একটা ভোল্টেজ ধরুন V1, একটা ভোল্টেজ ধরুন V2, আর যদি বলি V1 ভোল্টেজ দুটি ভোল্টেজ থেকে বেশি আছে। আবার বলছি, দুটি পয়েন্ট, একটা পয়েন্টের নাম A, একটা পয়েন্টের নাম B, দুটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের ভোল্টেজ V1, একটা পয়েন্টের ভোল্টেজ V2। V1টা যদি V2 থেকে বেশি হয়, V1 গ্রেটার দেন V2। এবার তুমি যদি এখানে যদি একটা তার লাগিয়ে দাও, তাহলে অবশ্যই হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট যাবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট যাবে। এটা আমরা পেয়ে গেলাম এখানটায়। সুতরাং এখান থেকে কিন্তু আমরা একটা ফর্মুলা ডিরাইভ করতে পারি, যেটা বলেছে ওহমস ল। ও কি বলেছে? ও বলেছে যে এই একটা দুটি পয়েন্টের নাম হচ্ছে এ আর বি, এই দুটা পয়েন্টের মাঝখানে একটা পরিবাহী তার। হোয়াট ইজ দিস? এটা হলো পরিবাহী তারের সিম্বল অফ কন্ডাক্টর, সিম্বল অফ পরিবাহী তার। পরবর্তীকালে বোঝাবো এই জিনিসটাকে, সিম্বল পরিবাহী তার। সুতরাং এ পয়েন্ট একটা, বি পয়েন্ট একটা, এ পয়েন্ট এবং বি পয়েন্টকে যদি একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করি, ধরে নাও যেমন তালা হতে পারে, রূপা হতে পারে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হতে পারে, এরকম পরিবাহী তার দিয়ে যদি যুক্ত করি, তাহলে এ থেকে এবার এর ভোল্টেজ যদি হয় V1, বি এর ভোল্টেজ যদি হয় V2, তাহলে এবং যদি ধরি আমরা যে এর ভোল্টেজ বি এর ভোল্টেজ থেকে বেশি, V1 ইজ গ্রেটার দেন V2, তাহলে কি দেখবো আমরা? তাহলে দেখবো, এখনই শিখলাম, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি হবে? একটা কারেন্ট যাবে। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে একটা কারেন্ট যাবে, এবং এই যে কারেন্ট I ইজ প্রপোর্শনাল টু V1 মাইনাস V2। এই যে কারেন্ট যেটা গেল, এই কারেন্টটা হচ্ছে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ এই ডিফারেন্সটা যত বেশি হবে তত বেশি কারেন্ট যাবে, ডিফারেন্সটা যত কম হবে তত কম কারেন্ট যাবে। ডিফারেন্স যদি না থাকে দুটো ভোল্টেজের মধ্যে, কোনো কারেন্ট যাবে না। সিম্পল,
এই যে তুমি যেরকম দেখলা, এই একটা পাত্র আমি আমি দেখালাম, এই একটা পাত্র, এই একটা পাত্র, এর মধ্যে জল আছে, এর মধ্যে জল আছে, এবারে দুটোকে কানেক্ট করলাম। এটার হাইট হলো h1, এটার হাইট হলো h2, জল এদিক থেকে এদিকে যাবে, সিম্পল জলের দিকে যাবে। এবার যদি পার্থক্য যত বেশি হবে তত জলের স্পিড বাড়বে, পার্থক্য যত কম হবে তত জলের স্পিড কমবে। যদি পার্থক্য নাই থাকে কোনো, তাহলে কোনো জল যাবে না। সেম হিয়ার, সেম যে এই বলতে এই প্রান্তের বিভব v1, বি প্রান্তের বিভব v2, যদি v1 গ্রেটার দেন v2 হয় তাহলে কারেন্ট পাবো। এবং v1 এবং v2 এবং v2 মধ্যে গ্যাপিং যত বেশি হবে I কিন্তু তত বেশি হবে, I proportional to v1 minus v2। দিস ইজ কল্ড ওহমস ল। ওহমস ল অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হলো কারেন্ট। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের বিভব প্রভেদ, বিভব প্রভেদ মানে বিভবের পার্থক্য, বিভব প্রভেদ, বিভব প্রভেদ একটা টার্ম, ইংরেজিতে বলে পোটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু কি v1 minus v2, বিভবের পার্থক্য, বিভব প্রভেদ। সো I proportional to v1 minus v2, অর্থাৎ পরিবাহী দুই প্রান্তের বিভবের পার্থক্যের সমানুপাতিক হচ্ছে I। সুতরাং I যদি ইজিক্যাল টু বলি, একটা কনস্ট্যান্ট আনতে হয়। এখানে কনস্ট্যান্টটা হলো, আমরা কনস্ট্যান্টটা কিন্তু দেখো 1/r, কনস্ট্যান্টটা কিন্তু 1/r। হোয়াট ইজ r? তাহলে বুঝতে পারছো কনস্ট্যান্ট টু 1/r, কনস্ট্যান্টের ভ্যালুটা মানে r যদি বাড়ে I কমবে, r যদি কমে I বাড়বে। অর্থাৎ r এমন একটা জিনিস যেটা রিপ্রেজেন্ট করে, r যদি বেড়ে যায় তাহলে I কমে যাবে, আর যদি কমে যায় তাহলে I বেড়ে যাবে। সুতরাং r কে আমরা বলবো, বাধা, r হলো বাধা, সে বাধা, প্রবাহের বাধা, এর নাম হচ্ছে রোধ, নাম হচ্ছে রোধ। ঠিক আছে, নাম হচ্ছে রোধ। এবার আমরা চলে আসি কিছু ইউনিটের মধ্যে আমরা চলে আসি। এই জায়গায় বলি, ওই যে বললাম ভি এর ইউনিট হচ্ছে তোমার সিজিএস স্ট্যাক ভোল্ট, এসআই তে ভোল্ট। দিস ইজ সিজিএস আর দিস ইজ এসআই। তো আমরা এসআই ইউজ করব, সিজিএস ইউজ করব না। যদি কখনো সিজিএস দেওয়া থাকে ভ্যালু, তাহলে আমরা এসআই কনভার্ট করে দেবো। কিভাবে কনভার্ট করবো? ভেরি সিম্পল, 1 স্ট্যাক ভোল্ট ইজ ইকুয়াল টু 300 ভোল্ট। এই সম্পর্কের সাহায্যে যদি কখনো ভোল্টের মানটা সিজিএস এ দেওয়াও থাকে, তাহলে আমরা এটাকে এই পদ্ধতির সাহায্যে এসআই এ কনভার্ট করে দেবো। ভেরি সিম্পল। সো আমরা পেয়ে গেলাম ভি এর একক। নেক্সট আসছে আই এর একক হচ্ছে, ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার, যেটাকে আমরা আবার এসআই এককও বলতে পারি। আই এর ব্যবহারিক একক বা এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। সিজিএস নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে না, আই এর এসআই হচ্ছে অ্যাম্পিয়ার। সো আমাদের পেয়ে গেলাম আর ইজ ইকুয়াল টু হয়ে গেল v1 minus v2 by I। দিস ইজ কল্ড রোধ। এবার এর ইউনিট হলো ওহম। এটাকে আমরা এইভাবে লিখি, এর ইউনিট হলো ওহম, ওটাকে আমরা অশ্বক্ষর আকৃতির মতো চিহ্ন দিয়ে লিখি ওহম। ঠিক আছে, ওহমের ডেফিনেশন, রোধের ডেফিনেশন ফ্রম ওহমস ল, রোধের ডেফিনেশন ফ্রম ওহমস ল। এটা আমাদের আসলে রোধের ডেফিনেশন ফ্রম ওহমস ল। ডেফিনেশন রোধের কিসের থেকে? ওহমস ল থেকে। কিভাবে করবো আমরা? y is equal to v1 minus v2 by I। ঠিক আছে, তাহলে কি বলবা যে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি দেখা যায় সেই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, তাহলে সেই পরিবাহীর রোধ হবে 1 ওহম। ঠিক আছে, ওহমের ডেফিনেশন মানে 1 ওহমের ডেফিনেশন। এটা আমরা আগে শিখেছি, কোন একটা ইউনিটের ডেফিনেশন মানে তার 1 ইউনিটের 1 এর ডেফিনেশন, মানে ওহমের ডেফিনেশন বলতে 1 ওহমের ডেফিনেশন। কি করলাম আমরা এটা বললাম যে পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং সেক্ষেত্রে পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যায়, তাহলে বলতে হবে পরিবাহী রোধ হচ্ছে 1/1, v1 হচ্ছে 1, I হচ্ছে 1/1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ওহম। সুতরাং সেই পরিবাহী রোধ হচ্ছে 1 ওহম। সো আমরা ওহমের ডেফিনেশনটা পেয়ে গেলাম। সো ওহম, হোয়াট ইজ ওহম? ওহম হচ্ছে এই পরিবাহী দুটো বিন্দুর মধ্যে যে আমাদের পরিবাহীটা লাগানো আছে, এই পরিবাহীটা
এটা তো একটা সিম্বল, আসলে পরিবাহীটা দেখতে পাবো না, আসলে পরিবাহীটা দেখতে পাবো না, তাই না? এই একটা তার, তাহলে একটা তার, সরু তার, একটা তার। তাহলে এই যে তার, এর হচ্ছে রোধ হচ্ছে আর। এই আর কি কি বিষয়ের উপর নির্ভর করবে? আর নির্ভর করবে প্রপোর্শনাল টু এল, প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a। এ বলতে এই যে এটা এল, আর এইটা হলো ক্রস সেকশন এরিয়া। প্রথম সূত্রটার আমি মানে বোঝাই। প্রথম সূত্রটার মানে হচ্ছে তুমি যদি এই একটা ওয়্যার নাও আর তুমি যদি একই ক্রস সেকশনে আরেকটা লম্বা ওয়্যার নাও, অর্থাৎ দুটাই এ এ, এটা L1 এটা L2, যখন এ কনস্ট্যান্ট তখন দেখো আর প্রপোর্শনাল টু এল, তার মানে এই দুটার মধ্যে এর রোধ বেশি, এর রোধ কম। বুঝতে পারলে কি বললাম? সিম্পল। দুটোরই ক্রস সেকশন সমান, এই অবস্থায় এটা L1 এটা L2, আর প্রপোর্শনাল টু এল, এটা এল বড় তার রোধ বড়, তার মানে এটা উভয়টা আর না, এর রোধ বড়। এবার আমি সেকেন্ড অর্ডার চলে আসি। সেকেন্ড অর্ডার ধরো এই একটা ওয়্যার আর এই, এবার দেখো দুটোরই এল সেম, কিন্তু এটা A1 এটা A2। এবার এইটা মোটা এটা সরু, তার মানে আর এটা আমি রোধ বলি R2, এটা রোধ যদি বলি R1, তাহলে এখানে দেখো R2 স্কেটারতে না। কেন? কারণ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ছোট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বড়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। সো এটা হলো আমাদের যে প্যারামিটারগুলি, সেই প্যারামিটারের উপরে যে সমস্ত প্যারামিটারের উপর নির্ভর করছে পরিবাহী রোধ, সেগুলো আমি বলে দিলাম। আর প্রপোর্শনাল টু এর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, আর প্রপোর্শনাল টু 1/a প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। সুতরাং আর প্রপোর্শনাল টু L/a আর সমানুপাতিক L/a। এবার এখান থেকে আমি ইজিক্যাল টু করি, একটা ধ্রুবকান্ত হয়। হোয়াট ইজ রো? এই রোটাকে আমরা বলি রোধাঙ্ক। রোধাঙ্ক মাথায় রাখতে হবে, এই ক্যালকুলেশনে যখন আমি করছি তখন কিন্তু আমার টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ করা যাবে না। টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু আর ফর্মুলাগুলো হয়ে যাবে না। তো একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু আমাকে ফিক্স করে রাখতে হবে। তো যাই হোক, আমরা চলে আসি আর প্রপোর্শনাল টু L/a। সুতরাং আর যখন ইজিক্যাল টু করছি রো ইন্টু L/a, রোটাকে আমি কি করছি? রোটাকে আমি বলছি রোধাঙ্ক। রোধাঙ্ক, ঠিক আছে? এই রোধাঙ্কটা কার উপর নির্ভর করবে? রোধাঙ্কটা নির্ভর করবে তারের উপাদানের উপর। কার উপর নির্ভর করবে? উপাদানটার উপর নির্ভর করবে, উপাদানের উপর নির্ভর করবে। অর্থাৎ যদি এটা রূপা হয় তাহলে এক ধরনের রো, যদি তামা হয় তাহলে এক ধরনের রো। এই এবার রো ইজিক্যাল টু আর ইন্টু A/L, রো ইজিক্যাল টু আর ইন্টু A/L। তার মানে বুঝো, যার আর বেশি তার রো বেশি, যার আর কম তার রো কম। যার আর বেশি I ইজিক্যাল টু V/R, যার আর বেশি তার ক্ষেত্রে I কম। বোঝার চেষ্টা করো, যার আর বেশি তার রো বেশি, যার আর কম তার রো কম। বা উল্টা হয়ে চিন্তা করো, যার রো বেশি তার, এখান থেকে চিন্তা করো, যার রো বেশি তার আর বেশি, যার রো কম তার আর কম। যার আর বেশি সেক্ষেত্রে আয় কম পাওয়া যাবে, আর যে পদার্থের আর কম সেক্ষেত্রে আয় বেশি পাওয়া যাবে। কারণ ভালো যদি পরিবাহী হয় তাহলে আর কম, ভালো পরিবাহী মানে আর কম, আর কম মানে রো কম। কারণ ভালো পরিবাহী রোধাঙ্ক কম, বাজে পরিবাহী রোধাঙ্ক বেশি। সুপরিবাহী পদার্থের রোধাঙ্ক কম, কুপরিবাহী পদার্থের রোধাঙ্ক বেশি। আবার দেখো, আর যদি কম হয় তাহলে আয় বেশি পাওয়া যাবে, পরিবাহী রোধ যদি কম হয় তাহলে আয় বেশি পাওয়া যাবে। পরিবাহী রোধ কম আয় বেশি মানে পরিবাহীটা সুপরিবাহী, তাহলে সুপরিবাহী পদার্থের রোধ কম, যার আর কম তার রো কম। সুপরিবাহীর আর কম মানে সুপরিবাহীটার রো কম, তাহলে যার আর কম তার রো কম। আর কম সুপরিবাহী, রো কম সুপরিবাহী। সুতরাং সুপরিবাহী পদার্থের কিন্তু রোধাঙ্ক কম, কুপরিবাহী পদার্থের রোধাঙ্ক বেশি। হয়ে গেল। সো রো ইজিক্যাল টু আর ইন্টু A/L, এটা রিলেশন পেলাম। এখান থেকে আবার আমাদের কি করতে হবে? মানে রোধাঙ্কের ডেফিনেশন দিতে হবে। ডেফিনেশন পরে দিই, আগে আমি ইউনিটে চলে আসি। ইউনিট হচ্ছে ধরো A ইজিক্যাল টু যদি 1 সেন্টিমিটার স্কোয়ার যদি হয়, আর A যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে রো ইজিক্যাল টু ওহম ইন্টু
সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার, একটা কেটে গিয়ে হয়ে গেল ওহম সেন্টিমিটার ইন সিজিএস। আর যদি এসআইতে করতে হয়, এসআইতে হলো তাহলে একই সেম হবে ওহম ইন্টু মিটার। এটা হচ্ছে এসআই, এটা সিজিএস, এটা এসআই, ওহম মিটার রো। এবার আমরা আসি ডেফিনেশনে, রোধাঙ্কের ডেফিনেশন। রোধাঙ্কের ডেফিনেশন আবার বলছি, এ 1 সেন্টিমিটারকে এর 1 সেন্টিমিটার, রো হচ্ছে ওহম সেন্টিমিটার স্কোয়ার, ওহম সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। এটা একটা কেটে গিয়ে হয়ে গেল ওহম ইন্টু সেন্টিমিটার, আর এসআইতে হয়ে গেল ওহম ইন্টু মিটার, মিটার স্কোয়ার মিটার, মিটার স্কোয়ার মিটার কেটে গিয়ে ওহম ইন্টু মিটার। সো একটা হয়ে গেল ওহম ইন্টু সেন্টিমিটার, আর একটা হয়ে গেল ওহম ইন্টু মিটার। ওহম ইন্টু মিটারকে আমরা বলছি এসআই ইউনিট। এবার আমরা আসি ডেফিনেশনে। ডেফিনেশন করতে গেলে আমাকে কি বলতে হবে, এ ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু 1 বানাও। তাহলে একটা পরিবাহী যার ক্ষেত্রফল হচ্ছে 1 আর দৈর্ঘ্য হচ্ছে 1, এবার একটা পরিবাহী, এই প্রান্তের রোধটাকে আমরা বলছি রোধাঙ্ক। সুতরাং একটা পরিবাহী যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 আর দৈর্ঘ্য হচ্ছে 1, তাহলে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় রোধাঙ্ক। যদি a ইজ ইকুয়াল টু 1 হয়, l ইজ ইকুয়াল টু 1 হয়, এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও। রো ইজ ইকুয়াল টু r ইনটু 1 বাই 1, 1 কেটে গেল। সো আমাদের কি হয়ে গেল যে একক দৈর্ঘ্য আর একক ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর রোধকে আমরা বলছি রোধাঙ্ক। এটা হলো আমাদের ডেফিনেশন। এটা হলো আমাদের ডেফিনেশন। এছাড়া এবার আমরা যে জিনিসটা পেলাম সেটা হলো I ইজ ইকুয়াল টু ভি বাই আর। আমরা যদি গ্রাফ আঁকি, এটাকে যদি এদিকে যদি ভি হয় আর এদিকে যদি আই হয়, আমরা যদি এটা মূল বিন্দু সরলরেখা হবে, এই হলো। এবং এই গ্রাফটা কিসের না, ওহমস লয়ের গ্রাফ। আর যে সমস্ত পদার্থ এই লটা বা এই গ্রাফটা মেনে চলবে তাদেরকে বলা হবে ওহমীয় পরিবাহী। যারা এই গ্রাফটা বা এই লটা মেনে চলবে না তাদেরকে বলা হয় অওহমীয় পরিবাহী, তাদেরকে বলা হবে অওহমীয় পরিবাহী। এর এক্সাম্পল বই থেকে পড়বে। হয়ে গেল। নেক্সট আরেকটা জিনিসের উপরে আমাদের রোধ নির্ভর করবে, সেটাকে বলা হয় টেম্পারেচার। আমি আগেই বলেছিলাম টেম্পারেচারের উপরে আমাদের রোধ নির্ভর করবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টেম্পারেচারটা ধরো R0, টেম্পারেচার তুমি বাড়ালে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তাহলে রোধ হয়ে গেল RT। আবার বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টেম্পারেচার হলো R0, টেম্পারেচার বাড়ালে টি ডিগ্রি করে রোধটা হয়ে গেল RT। এই যে রোধ RT সেটা কিন্তু আমাদের R0 থেকে বেশি হবে। কত বেশি হবে? বেশি হবে R0 ইন্টু আলফা ইন্টু টি, এতটা বেশি হচ্ছে। অর্থাৎ তুমি যেহেতু তাপমাত্রা বাড়িয়েছো তাই রোধটা বাড়লো, বেড়ে কত হলো? R0 থেকে বাড়লো বলে প্লাস R0 প্লাস কত? R0 ইন্টু আলফা ইন্টু টি, এটা হলো বৃদ্ধিটা। সেখান থেকে R0 কমন গেল 1 প্লাস আলফা টি, এটা হলো RT। হোয়াট ইজ টি? যেটা হলো অন্তিম তাপমাত্রা বা বলতে পারো তাপমাত্রা বৃদ্ধি, একই জিনিস। কারণ তুমি স্টার্টিংটা 0 নিয়েছো, যেটা অন্তিম তাপমাত্রা সেটাই বৃদ্ধি। 0 ধরুন এটা 100, তাহলে 100 বৃদ্ধি 100 অন্তিম। 0 এটা 50, তাহলে 50 বৃদ্ধি 50 অন্তিম। ওকে, হয়ে গেল। এবার এখানে হোয়াট ইজ আলফা? এখান থেকে তুমি আলফাটাকে ক্যালকুলেশন করতে পারো। কিভাবে দেখো, এই ইকুয়েশনটা দিকে তাকাও, ইকুয়েশন 1 আর টি মাইনাস R0 ইজ ইকুয়াল টু R0 ইন্টু আলফা ইন্টু টি। সুতরাং আলফা হচ্ছে RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি, এই হলো আমাদের আলফা। RT মাইনাস R0 বাই R0 ইন্টু টি। এটা দেখো এককটা তাকায় দেখো, উপরে হচ্ছে ওহম, নিচে হচ্ছে ওহম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওহম কেটে গিয়ে ইউনিটটা হয়ে গেল পার ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং আলফার ইউনিট হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড। আলফাটাকে কি বলা হয়? আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফাটাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। ঠিক আছে?
এইটুকু থাক, নেক্সট ডে আমরা বাকিটা করবো। আপাতত এইটুকুই থাক। ওকে, কিপ ওয়াচিং।